যে হামজা চৌধুরীর যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হলো ফুটবলকে কেন্দ্র করে, এটা কি ফুটবল ফেডারেশন সঠিকভাবে কাজে লাগাচ্ছে? টিকিট বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তো আসলে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার কথা, এখনো ফুটবল ফেডারেশন সেই টাকা পায়নি। এই যে হামজা চৌধুরীর কারণেই তো আজ এত হাইপ তৈরি হয়েছে। ভুটান দল চলে এসেছে, বাংলাদেশের ফুটবলাররাও রিপোর্টিং করেছেন, কাল থেকে শুরু হবে মাঠের প্রস্তুতি। এই যে এত আয়োজন, এত অপেক্ষা, সবকিছুই একটা ম্যাচকে কেন্দ্র করি, সেটা হচ্ছে আগামী 10ই জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুর। ওই ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটা হয়তো ওই দিন ম্যাচ শেষেই বলা যাবে, কিন্তু তার আগে বাংলাদেশ দলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটি হচ্ছে এই যে ভুটান দল এসেছে, যেটা শুরুতে বললাম, ভুটানের বিপক্ষে আগামী 4 তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটা আমার কাছে যতটা না মনে হয় যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আসলে গোটা দলের উপরে দৃষ্টি রাখবে, তার চেয়ে বেশি দৃষ্টি রাখবে বোধহয় ফাহমিদুলের উপরে। কারণ ফাহমিদুল হচ্ছে এখন পর্যন্ত জাতীয় দলে খেলেনি, কিন্তু আলোচনা বলি, সবার ভালোবাসা বলি, যে হাইপটা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে অন্য লেভেলে সবাই তার উপরে আলাদাভাবে দৃষ্টি রাখবেন। তিনি কেমন খেলেন তার পজিশনে, তিনি তো লেফট উইং এ খেলেন। এই যে মানুষের যে আগ্রহটা, সঙ্গে আবার কোচের যে কাজটা, কোচ কাবরেরার যে কাজটা হয়ে যাবে, যে তিনি ফাহমিদুলকে ম্যাচে দেখে নেওয়ার, ম্যাচে এর আগেও বোধহয় তাইফে দেখেছিলেন, কিন্তু এরকম একটা বড় ইন্টারন্যাশনাল ম্যাচে জাতীয় দলে যেদিন অভিষেক হবে, আশা করছি হবে, কারণ ফাহমিদুলকে নিয়ে যে ব্যাপারটা, যে সিঙ্গাপুরের বিপক্ষে মূল একাদশে রাখবেন কি রাখবেন না, বা আদৌ খেলাবেন কিনা, সেটা হয়তো ভুটান ম্যাচ দিয়ে তিনি খানিকটা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন বা দেখে নেবেন। এই কারণে ভুটান ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত তার কম্বিনেশন, মানে এখানে ফলাফলের চেয়েও কিন্তু কোচরা সাধারণত তার কম্বিনেশন বা কৌশলটা ঠিক করার জন্য এরকম ম্যাচগুলোকে ব্যবহার করে থাকেন। আমাদের কাবরেরা কি করেন বা কি কৌশলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন, তার খানিকটা ইঙ্গিত হয়তো আমরা এই ভুটানের ম্যাচ থেকে পেয়ে যাব। এটা তো বললাম ম্যাচের কথা। এখনো তো দলের সাথে সমিত সোম বা হামজা চৌধুরী যোগ দেননি, আগামী 2-1 দিনের মধ্যে হয়তো তারাও যোগ দিয়ে দেবেন। কিন্তু এই যে হামজা চৌধুরীর কারণেই তো আজ এত হাইপ তৈরি হয়েছে, যে ফুটবল মানুষের মধ্যে অন্যরকম একটা ইতিবাচক ভাবে পৌঁছে গেছে। ফুটবল নিয়ে মানুষ এখন চিন্তা ভাবনা করছে। মানে আগে যারা বাংলাদেশের ফুটবলের খবর শুনলে বা ফুটবল প্রসঙ্গ আসলে একটু নাক সিটকাতো, না এটা দেখি না বা কথা বলি না, এরকম একটা ইউরোপের ফুটবল নিয়ে, তারা সেই মানুষগুলো এখন বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখছেন। তারা ম্যাচ মাঠে বসে দেখতে চান, তার মানে আগ্রহ বেড়েছে এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলের। সেটাও আবার বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম মানে কোম্পানিগুলো, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী এসে যে হাইপটা তৈরি করেছেন, সেটা সামিদ সোম বলি, ফাহমিদুল বলি বা অন্য যারা এখন কিউবা মিচেল আসতে পারে, সবকিছু মিলে অন্যরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। এখন আমার প্রশ্নের জায়গাটা, যে হামজা চৌধুরীর যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হলো ফুটবলকে কেন্দ্র করে, এটা কি ফুটবল ফেডারেশন সঠিকভাবে কাজে লাগাচ্ছে? এই জায়গাতে আমি শুরু থেকে প্রশ্ন করছি, এর আগেও বলেছে, আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন আসলে ওই ব্র্যান্ড ভ্যালু কাজে লাগানোর যে ব্যাপারটা, ওইটা লাগাতে পারেনি। এখনো মাত্র শুধু মানে তারা একটা বাবলের মধ্যে আছে, হাইপের মধ্যে আছে, যে হ্যাঁ আমরা বোধহয় অনেক কিছু হয়ে গেছি। ব্যাপারটা আসলে তা না। যদি আপনি আর্থিকভাবে শক্তিশালী না হন, এই ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো কাজে আসবে না। এই সাময়িক একটা সময়ের জন্য যে উত্তেজনা বলি, সবার আগ্রহ বলি, এটা থাকবে, তারপরে যখন এটা শেষ হয়ে যাবে, তারপরে সব শেষ হয়ে যাবে। এই কারণে ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগানো উচিত, এবং তারা যে পারছে না, তার আমি কয়েকটি উদাহরণ দিই। আপনাদের মনে আছে কিট স্পন্সর হিসেবে দৌড়ের সাথে চুক্তি করলো, তখন আমি বোধহয় প্রথম আসলে প্রতিবাদ করেছিলাম, এটা কোনো চুক্তি হয়নি, এবং চুক্তিতে ফুটবল ফেডারেশন আর্থিকভাবে কোনো লাভবান হয়নি। শুধুমাত্র তারা এই যে জামা কাপড় কিনতে, জার্সি বা মোজা এগুলো কিনতে যে ব্যাপার স্যাপার টাকা পয়সা লাগে, এটাই শুধু তারা দিয়ে দেবে, ফ্রিতে দেবে, টাকা লাগবে না ফুটবল ফেডারেশন। এটা হয়তো বছরে কত 1 লাখ 2 লাখ কিংবা 50 লাখই ধরলাম, এরকম একটা মানি দিয়ে, কিন্তু একটা অখ্যাত মানে কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের ব্র্যান্ড ভ্যালু এখন কোথায় পৌঁছেছে সেটা তো বোঝাই যায়, যে মানুষের মুখে মুখে পৌঁছে গেছে দৌড়ের মানে কথা, দৌড়ের লোগোটা মানুষের বুকে শোভা পাচ্ছে। তো এইটাকে ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারেনি, প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপ আসেন, মানে ক্রিকেট বোর্ড। আমরা ক্রিকেটের উদাহরণটা দিচ্ছি, মানে এখন তো ফারুক আহমেদকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ক্রিকেটের এই যে ব্র্যান্ড ভ্যালু, ক্রিকেটের এফডিআর 1300-1400 কোটি টাকা হয়ে গেছে, এটা কি কারণে? টিভি রাইটস থেকে তারা সবচেয়ে বেশি ইনকাম করেছে, এর বাইরে আরো ইনকাম আছে। তো টিভি রাইটস থেকে বাংলাদেশের ফুটবল এতদিন ওই অবস্থাতে ছিল না যে অনেক বেশি ইনকাম করা সম্ভব, কারণ বাংলাদেশ ম্যাচ জিততো না, ওই রকম তারকা খেলোয়াড় ছিল না, এর ফলে হয়নি। কিন্তু এখন সেটা হচ্ছে। কিন্তু সেই টিভি রাইটস এর জায়গাতেও আমি যতদূর জানি টি স্পোর্টস বা কোনো একটা টি স্পোর্টসকেই তারা দিয়েছে। সেটা কততে দেওয়া হয়েছে, টাকার অঙ্ক হয়তো তারা কখনোই কোনো প্রতিষ্ঠান প্রকাশ করে না, কিন্তু এটা লাভ হয়েছে কিনা, আগের চেয়ে লাভ হয়েছে কিনা, এটা কিন্তু ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মুখ ফুটে বলেনি। তারা এক ধরনের একটা টেন্ডার দিয়েছিল, সেখান থেকে বেছে নিয়েছে। আবার তারা বলছে 18 থেকে 20টা ক্যামেরা এই প্রোডাকশন হবে। সেইটা
মানে যে প্রতিষ্ঠানকে দিয়েছে তাদের সক্ষমতা আছে কিনা, বা তারা বাইরে থেকে আসলে হায়ার করে এনে মানে ইকুইপমেন্ট বলি লোকজন বলি সেই কাজ করবে কিনা জানি না, কিন্তু এই সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও হ্যাঁ, বাংলাদেশের ফুটবল এগিয়ে যায়, কিন্তু এখানে এই যে ফুটবল ফেডারেশন লাভবান হচ্ছে কিনা, ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগাতে পারছে কিনা, এইটা কিন্তু ঘুরে ফিরে আসছে। আবার এই যে টিকিটের যে ব্যাপারটা, একটা তো হরিলুট হয়ে গেছে রীতিমতো। মানে 18,300 টিকিট দর্শকদের জন্য ছিল, সাধারণ গ্যালারির টিকিট, ভিআইপি তো বাদই দিলাম। সেই টিকিটটা কি আসলেও সাধারণ মানুষ পেয়েছে? এটাও তো বলা হচ্ছে ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন চক্র কর্মকর্তারাই এর সাথে জড়িত, যারা আসলে ভাগ বন্টন হয়ে গেছে, টিকিট বেশিরভাগই সাধারণ মানুষ পাননি। এটা হচ্ছে বড় দুশ্চিন্তা এবং খারাপ দিক। এবং এই টিকিট থেকে আমি যতদূর জানি, লাস্ট খবর যেটা জানি, যে 18,300 টিকিট তারা তো খুব মানে সগর্বে বলছে যে আমাদের সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, আমরা সফল, এরকম সফলতা দেখাচ্ছি। কিন্তু আমি যতটুকু জানি টিকিট বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তো আসলে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার কথা, এখনো ফুটবল ফেডারেশন সেই টাকা পায়নি। আদৌ পাবে কিনা সেটা নিয়েও, কারণ এর ভেতরে একটা বড় রকম গরমিল আছে। এখন অন্য আর একটা, মানে এই যে টিকিট বলি, টিভি রাইটস বলি, এগুলো নিয়ে বললাম, এর বাইরে আরো যদি বলেন যে আমাদের মূল লক্ষ্যটা থাকবে, তো এর বাইরে আমাদের মূল লক্ষ্যটা থাকবে তো হচ্ছে আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জেতা। যদি না জেতে তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হবে, এই যে এত হাইপ, মানুষ আবার চুপসে যাবে। ম্যাচটা জিততে হবে, এবং সেখানে আমাদের কোচ কাবরেরা কি কৌশল নেন, আদৌ ওই কৌশলে খেলিয়ে ম্যাচটা জেতাতে পারেন কিনা, এটাই বড় প্রশ্ন। এবং সেই জায়গাটাতে সামিত সোম দলের সাথে লাস্ট মুহূর্তে যোগ দেবেন নতুন ভাবে। মানে সে তো আগেও, হামজা চৌধুরী তো তাও একটা ম্যাচ খেলেছে, ফুটবলারদের সাথে বোঝাপড়া আছে, ফাহমিদুল এখনো ম্যাচ খেলেনি, সামিত সোমের অবস্থা একই হবে। এই যে টোটাল দলটাকে একসাথে গাঁথার জন্য তিনি কয়টা সেশন পাচ্ছেন, এটা বোধহয় 2 থেকে 3টা বা 4টা বড় জোর সেশন পাবেন। এই সেশন দিয়ে টোটাল টিমটাকে আসলে বন্ডিংটা তৈরি করা কতটা সম্ভব হবে, বা সামিত যে স্টাইলে খেলে, হামজা যে স্টাইলে খেলে, ফাহমিদুল যে স্টাইলে খেলে, এই ব্যাপারগুলো মানে তাদের বোঝাপড়াটা বাড়ানো, টিমের একটা টিম বন্ডিং তৈরি করা, সেটা যদি না করা যায় তাহলে কিন্তু অনেক সময় অনেক তারকা খেলোয়াড় থাকে দলে, অনেক বড় বড় খেলোয়াড় থাকে দলে, কিন্তু সফলতা পায় না। সেইটা যাতে না হয়, সেই কাজটা আমাদের কোচ কতটা দক্ষতার সাথে কতটা সুচারুভাবে করতে পারে, সেটাই দেখার অপেক্ষায়। দেখা যাক, ওই শঙ্কার জায়গায় না থেকে অন্তত এটুকু বলি যে হ্যাঁ, বাংলাদেশ ভালো খেলবে, ভালো খেলে সিঙ্গাপুরকে হারাবে, হারিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে যে হাইপটা তৈরি হয়েছে, যে উন্মাদনাটা তৈরি হয়েছে, এটা আরে বাড়বে, এতে সন্দেহ নেই।